Bismillahir Rahmanir Rahim. Today I will explain topic solution of linear equations. Solution of linear equation. In the last class we have discussed system of linear equations using Gauss-Jordan method and rank of a matrix. আমরা আজকে সলিউশন করব, বাট এটার একটা কতগুলি জিওমেট্রিক্যাল কনফিগারেশন, দ্যাট মিন্স কতগুলি থিওরি আমরা মেনটেন করব। সো এট ফার্স্ট টাইপস অফ লিনিয়ার ইকুয়েশনস। আমরা গত ক্লাসে যে 4টা বা 5টা সমীকরণ দিয়ে সলভ করা শিখেছি, এই সবগুলো ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশনস আর টু টাইপস ইন টার্মস অফ সলিউশন প্রসেস। সলিউশন প্রসেসের উপর ভিত্তি করে লিনিয়ার ইকুয়েশন দুই প্রকারের। নাম্বার 1 ইজ কনসিস্টেন্ট and number 2 is inconsistent. Actually, what is consistent? Consistent means the system has solutions. অর্থাৎ যে সিস্টেমের সমাধান আছে তাকে ওই সিস্টেমটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট। আর অনুরূপভাবে আমরা যদি বলি দি সিস্টেম হ্যাজ নো সলিউশন, যে সিস্টেমের কোনো সমাধান নাই, তাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। তার মানে আমরা শিখলাম linear equation solution বেদে two kinds. One is consistent and another one is inconsistent. Consistent means the system has solution and inconsistent means the system has no solution. এই হলো প্রাথমিক ডিসকাশন। এবার আসো সলিউশন। সলিউশনস আর টু কাইন্ডস। সলিউশন থাকলে দুই ধরনের সমাধান থাকবে। ওয়ান ইজ ইউনিক সলিউশন, অ্যানাদার ওয়ান ইজ ইনফাইনাইট সলিউশন। মানে কি? ইউনিক সলিউশন হলো একক সমাধান। আমরা গত ক্লাসে গস-জর্ডান মেথডে যে সলিউশনগুলো করেছি, দ্যাট ওয়ার আওয়ার ইউনিক সলিউশন, একক সমাধান ছিল। দ্যাট ইজ x1 x2 x3 x4 x5, এদের একটি করে মান পেয়েছি। বাট সলিউশনের আরো একটি প্রকার আছে, তাকে বলা হয় ইনফাইনাইট সলিউশন, অর্থাৎ সলিউশনটা হবে একাধিক। সো আমরা এই স্লাইড থেকে বুঝতে পারলাম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন দুই প্রকার, ইউনিক কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। আর কনসিস্টেন্ট হলো দুই ধরনের, একটি হবে ইউনিক সলিউশন আর একটি হলো ইনফাইনাইট সলিউশন অথবা মেনি সলিউশনস। আর এই থিওরামটা ডিসকাশনের আগে আমি বোর্ডে তোমাদেরকে একটু আলোচনা করব, দেন থিওরামটা আমরা পুনরায় দেখব। বোর্ডে দেখলে আশা করা যায় তোমরা সহজে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, suppose 2x minus y is equals to 1. X plus y is equals to 2. The system has what kind of solution? আচ্ছা, আমরা ক্যালকুলেটরে এটা সলভ করতে পারি বা যোগ বিয়োগ করে এটা সমাধান আসতে পারে, এবং এই সমাধানটা আমি পেয়ে গেলাম xy equals to 1 1. দ্যাট ইজ এই সমাধানটা এসেছে ইউনিক সলিউশন। এই সিস্টেমের একটি মাত্র সমাধান আছে, সেই সমাধানটা হলো 1 1, আর কোনো সমাধান নাই। এখন আমরা এই জিনিসটাকেই থিওরি আকারে এক্সপ্রেস করব যেন তোমরা সহজে বুঝো। আমরা কিভাবে কমেন্টস করব একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাবো। এবার আসো ইউনিক সলিউশনের একটা প্যাটার্ন দিলাম। আবার মনে করো x প্লাস 2y ইকুয়ালস টু 1, এর সমাধান করতে বলা হলো। কত হবে বলো তো দেখি?
হ্যাঁ, আর এটা Anybody? সমাধান করতে গেলে তো দুইটা সমীকরণ লাগবে। হ্যাঁ, দুইটা সমীকরণ লাগবে টু গেট ইউনিক সলিউশন। একক সমাধান পেতে হলে দুইটা লাগবে, বাট সমাধান করতে হলে দুইটা ছাড়াও সম্ভব। সেটাকে বলা হচ্ছে মেনি সলিউশনস। এই টাইপের ইকুয়েশনের কোনো ইউনিক সলিউশন নাই, মেনি সলিউশনস। তো মেনি সলিউশনটা কিভাবে করে, এই টাইপের করার জন্য কোনো একটা ভেরিয়েবলকে ফ্রি করতে হয়, মুক্ত স্বাধীনভাবে ধরে নিতে হয়। ধরো আমি সেই স্বাধীনটা ধরে নিলাম যে লেট y সমান কে, কে একটি ধ্রুবরাশি যার মান যে কোনো কিছু হতে পারে, 1 2 3 -1 -2 -3 হাজারো ভ্যালু হতে পারে। তাহলে y এর মান যদি কে হয়, বসিয়ে দিলে 1 -2 কে, সমাধান কিন্তু হয়ে গেল। এই সমাধান আর এই সমাধান দুটো এক না, এটা হলো না ধরে ইউনিক সলিউশন পেলাম, আর এটা কোন একটা ধরতে হয়, একে বলা হয় ফ্রি ভেরিয়েবল। ফ্রি মুক্ত চলক, কোন একটাকে আমরা মুক্ত চলক ধরবো, তাহলে আরেকটি মান বের হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? এবং এই সিস্টেমটাকে বলা হচ্ছে মেনি সলিউশনস। এখানে পেলাম কি আমরা, ইনফাইনাইট সলিউশন। কিভাবে ইনফাইনাইট সলিউশন? কে এর মান যদি 10টা নাও, 100 এর 10 সেট মান আসবে, 1000টা নিলে 1000 সেট মান আসবে। এই জন্য এটাকে বলা হয় ইনফাইনাইট সলিউশনস বা মেনি সলিউশনস। বাট এখানে আমরা কি পেলাম? ইউনিক সলিউশন। এই কেসটার ব্যাপারটা আমরা কিছুক্ষণ পরে আবারও আলোচনা করব। এবার আসো তৃতীয় আরেকটি কেস। মনে করো 2x minus y is equals to 5। এবার 2y minus 4x is equals to suppose 7। এইটা একটু সমাধান করো তো, দেখি তোমরা পারো কিনা। তোমরা কি করতে পারো এই টাইপের সমাধান? জি স্যার, এটা করতে পারি। ওই যে -4x আগে নিতে হবে, পরে আচ্ছা, যেই +2y। হোক চেষ্টা করো, এর সমাধান কত আসে? আর এটা তো হবে না স্যার। ক্যালকুলেটরে পারো নি? -2.16 x স্যার এর মান নরমালি স্যার। স্যার নরমাল অ্যাবনরমাল ক্যালকুলেটর যে কোনো ভাবে করো, দেখি পারো কিনা। স্যার ক্যালকুলেটরে আমার আসছে তুমি ক্যালকুলেটরে ঠিক মতো বসাওনি। -16 x এর মান। না না, তুমি ক্যালকুলেটরে ঠিক মতো বসাওনি। জি স্যার, ও বসায় নাই, ও পেস লাগাই দিয়েছে প্রথম সেকেন্ড ইকুয়েশনটা পেস লাগাইছে মনে হয়। আর 100 এর মান ঠিক মতো বসাওনি, এই জন্য মান পেয়েছো। স্যার এখানে মান হওয়ার কথা না স্যার। তুমি কেমন জানি- ক্যালকুলেটর জি স্যার ভুল হইছে। সেকেন্ড ইকুয়েশনে ভুল হইছে। কি আসছে? মান আসছে? মান আসবে না স্যার। মান আসবে না, এর কারণ হলো এরর দেখাবে স্যার। এরর দেখায়। রাইট, এক্স্যাক্টলি রাইট। আমি সেই জন্য দিয়েছি যে তুমি এরর খুঁজে পাওনি কিনা। তাহলে এটা হলো ইনকনসিস্টেন্ট এবং নো সলিউশন। জি স্যার, এটা কোনো সলিউশন হবে না স্যার। আর এই দুটি হলো কনসিস্টেন্ট। এটাও কনসিস্টেন্ট, এটাও কিন্তু কনসিস্টেন্ট। ঠিক আছে, আর এই এক্সাম্পলটা হলো ইনকনসিস্টেন্ট। তো আমরা কনসিস্টেন্টের দুই ধরনের সমাধান দেখালাম। আমরা এটাকে তো x y এর মান বের করতে পারবো। এর x এর মান বের করতে পারবে না, ভুল করলে বের হবে। স্যার আমরা স্যার, যদি ভুল করলে এক হবে, নম্বর স্যার। রোকে যদি 2 দ্বারা গুণন করি, যেভাবে হয়ে যাবে। যেভাবেই করো মান বের হবে না। 2 দ্বারা গুণ করলে উপরটা 0 হয়ে যাবে, নিচেরটাও 0 হয়ে যাবে স্যার। কোনো x এর মান আসবে না। জি স্যার। জি স্যার বুঝতে কি পারছি। x এর মান আসবে না, আমি দেখাই কিভাবে আসবে না। তুমি একটা -2 কমন নিলা নিচ থেকে, তাহলে 2x - y সমান 7। দেখো -2 into this 5,
ইজ ইকুয়ালস টু 7 কি পেলা -10 ইকুয়ালস টু 7 এটা কি সম্ভব কখনো না স্যার তার মানে ইট হ্যাজ নো সলিউশন -10 7 এর সমান হয় কিভাবে আমরা এই 5 কোথা থেকে প্রথম সমীকরণ থেকে বসিয়ে দিলাম সো -10 সমান 7 দিস ইজ নট পসিবল ঠিক আছে সো দিস সিস্টেম হ্যাজ নো সলিউশন তাহলে আমরা দেখতে পেলাম যে তিন ধরনের সমাধান আছে দ্যাট মিন্স কনসিস্টেন্টের দুই প্রকার আর ইনকনসিস্টেন্ট এক প্রকার আচ্ছা এবার আসো আমরা এই এক্সাম্পলটাই থিওরাম আকারে শিখাবো এই এক্সাম্পলটা আমরা থিওরাম আকারে শিখাবো যে কখন কিভাবে আসবে আচ্ছা আমরা যখন সমাধান করি তখন যে কাজটুকু করা হয় মনে করো 2 1 3 দেন 5 আমি একটা 3 ভেরিয়েবলস এর एग्जांपल দিচ্ছি এবার মনে করো 0 1 -1 4 0 0 2 2 আচ্ছা আমরা এখান থেকে যে কাজটা করি সেটা হলো এই 9টি উপাদান দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে এ লিখব অর্থাৎ এ সমান ওই 9টি ম্যাট্রিক্স দ্বারা গঠিত উপাদান অর্থাৎ 2 1 3 0 1 -1 0 0 2 মনে রাখিও আর আরেকটা অগমেন্টেড ম্যাট্রিক্স হলো সি অগমেন্টেড ম্যাট্রিক্স হবে 12টি উপাদান অর্থাৎ এইটা হবে সি আমি আর লিখলাম না তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের পরিচয় পেয়ে গেলাম প্রথম ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স হলো প্রথম 9টি উপাদান দ্বারা গঠিত ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স হলো এ এবং বি ম্যাট্রিক্স তোমরা যে গস জর্ডানে পড়ে আসছো কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সমন্বয়ে যে অগমেন্টেড ম্যাট্রিক্স তাকে বলা হচ্ছে সি এখন বলা হচ্ছে যে থিওরামগুলি আমি একটু ডিসকাস করি ইফ rank A is equals to rank C is equals to 3 3 বলতে number of unknowns then আমাদের কমেন্টসটা হবে consistent and ইউনিক সলিউশন সংক্ষেপে লিখলাম আমি পরে স্লাইডে বিস্তারিত আলোচনা করব জাস্ট তোমাকে এখান থেকে এই জিনিসটা বুঝতে হবে র‍্যাঙ্ক এ অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক সমান র‍্যাঙ্ক সি বলতে পুরো ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক সমান 3 এই 3 মানে কি নাম্বার অফ আননোনস অর্থাৎ এই সিস্টেমে কয়টি অজানা রাশি আছে সেই সংখ্যাটা এরা যদি পরস্পর সমান হয় তাহলে উই ক্যান সে দা সিস্টেম কনসিস্টেন্ট এন্ড হ্যাজ ইউনিক সলিউশন এই এক নাম্বার স্টেটমেন্ট আমাদের মুখস্থ করতে হবে যেমন আমরা একটা সি ম্যাট্রিক্সকে এমন ভাবে নিয়েছি অপারেশন করার পরে যে সি ম্যাট্রিক্স এর মধ্যে এ ম্যাট্রিক্সটি আছে আচ্ছা আমার প্রশ্ন এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত বলো তো দেখি 3 স্যার 3 স্যার 3 আচ্ছা সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত সি ম্যাট্রিক্স বলতে সবটুকু সেটাও 3 নাম্বার অফ আননোন কয়টা তিনটা x1 x2 x3 আমরা আগের গস জর্ডানে শিখেছি প্রত্যেকটা কলাম প্রত্যেকটা ভেরিয়েবল ইন্ডিকেট করে এই প্রথম ম্যাট্রিক্সের তাহলে নাম্বার অফ আননোন হলো তিনটা
অতএব এই শর্তটা স্যাটিসফাই করে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট এন্ড হ্যাজ ইউনিক সলিউশন। এই ইউনিক সলিউশন যখন কমেন্টস করি তখন কিন্তু সাথে সাথে এখান থেকে আমরা 2x3 সমান 2 বের করতে পারি, সুতরাং x3 সমান 1। আর এই মানটা উপরে বসিয়ে দিলে x2 মাইনাস 1 সমান 4, সুতরাং x2 সমান আছে 5। আর এখানে যদি বসিয়ে দেই 2x1 প্লাস 5 প্লাস 3 ইন্টু 1 সমান 5, সুতরাং x1 সমান আসে মাইনাস 3/2। অর্থাৎ x1, x2, x3 এর মান আমরা কি পেলাম? মাইনাস 3/2, 5 এবং 1। মাইক্রোফোনটা মিউট করে রাখো। অর্থাৎ আমরা কোন একটা সিস্টেমের এই অগমেন্টেড ম্যাট্রিক্স কে যদি এই ফরম্যাটে ট্রান্সফার করতে পারি তখন কিন্তু আমরা মন্তব্য করব র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ সি ইজ ইকুয়ালস টু 3, দেন কনসিস্টেন্ট এন্ড হ্যাজ ইউনিক সলিউশন। যখনই আমরা ইউনিক সলিউশন বলবো সাথে সাথে নিচ থেকে সলিউশন বের করে কনক্লুশন ড্র করে নেব। এটা হলো প্রথম থিওরি। এবার আসো দ্বিতীয় থিওরিতে আমরা যাচ্ছি। দ্বিতীয় থিওরিটা হলো যে নাম্বার 2, 2 নম্বরে বলা হচ্ছে ইফ rank A is equals to rank C less than number of unknowns, অর্থাৎ অজানা রাশি যে কয়টা থাকবে তার চেয়ে যদি কম হয় এ এবং সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, তাহলে আমাদের মন্তব্যটা হলো কনসিস্টেন্ট and many solutions. আমি আবার বলছি, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান কিন্তু নাম্বার অফ আননোনের চেয়ে কম। ওই ক্ষেত্রে আমাদের মন্তব্য হবে কনসিস্টেন্ট বাট হ্যাজ মেনি সলিউশন। এই ঘটনাটা কখন হতে পারে সেটার জন্য আমরা এই এক্সাম্পলটাকে একটু ম্যানিপুলেট করে নিলাম। ধরো আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা 0 আর এটা 0 বসিয়ে দিলাম। অর্থাৎ আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করতে গিয়ে আমরা এই টাইপের পেয়েছি মনে করো। অর্থাৎ নন জিরো রো পেয়েছি একটি, দুইটি, আর একটি পেলাম জিরো রো। সো এই অবস্থায় আমার প্রশ্ন, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 2, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2, 2। নাম্বার অফ আননোন কয়টি? 3, 10টি। এই শর্তটা স্যাটিসফাই করে। এই অবস্থায় আমরা বলতে পারি যে rank A is equals to rank C equals to 2 which is less than 3 for number of unknowns। তাহলে আমাদের সিস্টেমটা কি কনসিস্টেন্ট and has many solutions। আচ্ছা, কনসিস্টেন্ট বাট মেনি সলিউশন। আগেরটা র্যাঙ্ক 3 সমান ছিল বলে কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন, আর যদি আননোনের চেয়ে কমে যায় তাহলে হবে মেনি সলিউশনস। আচ্ছা, মেনি সলিউশনস হলে আমাদের তো মান বের করতে হবে। কিছুক্ষণ আগে একটাকে ফ্রি ভেরিয়েবল ধরেছিলাম, মনে পড়ে এর আগের এক্সাম্পলটা? এখানেও আমাদের ফ্রি ভেরিয়েবল ধরতে হবে। কাকে ফ্রি ভেরিয়েবল ধরবো? আমাদের নিয়ম হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টটা, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টের পজিশনটা 0 তাকে আমরা ফ্রি ভেরিয়েবল কনসিডার করব। যেমন আমরা যদি ডায়াগোনাল এলিমেন্টস কনসিডার করি, এখানে দেখতে পেলাম প্রথমটা নন জিরো, দ্বিতীয়টা নন জিরো, তৃতীয় ডায়াগোনাল এলিমেন্টটা হলো
জিরো। কথা কি বোঝা যাচ্ছে? থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ইজ জিরো, দেয়ারফর থার্ড করেসপন্ডিং ভেরিয়েবল শুড বি ফ্রি ভেরিয়েবল। অর্থাৎ এই ক্ষেত্রে let x3 is equals to k be a free variable। তাহলে ফ্রি ভেরিয়েবল ধরার উপায়টা কি? আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স কনসিডার করব, দেখব কোন ডায়াগোনাল এলিমেন্টটা জিরো। যে ডায়াগোনাল এলিমেন্ট জিরো তার করেসপন্ডিং ভেরিয়েবলটা হবে ফ্রি ভেরিয়েবল। কথা কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি আমরা শেষের ডায়াগোনাল এলিমেন্টটাই জিরো পাই, কারণ আগে যদি জিরো হয়েও যায় আমরা কিন্তু রিপ্লেস করি, কারণ টু গেট দা আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। আপার ট্রায়াঙ্গুলার ফর্ম পাওয়ার জন্য আমরা কিন্তু একটু এক্সচেঞ্জ করে নিচের দিকে নিয়ে আসি। নো প্রবলেম। সো x3 উইল বি আওয়ার ফ্রি ভেরিয়েবল। তাহলে x3 এর মান পেয়ে গেলাম। এখন এটা সমাধান কিভাবে করব? এখানে মান বসিয়ে দিব, যেমন x2 মাইনাস x3, x3 না বসিয়ে k সমান 4, সুতরাং x2 সমান k প্লাস 4। x2 এর মান পেলাম, আর উপরেরটাতে বসালে 2x1 প্লাস x2, x2 মানে প্লাস k প্লাস 4 প্লাস 3x3, 3k is equals to 5। এখান থেকে আমরা x1 এর মান পাবো 5 থেকে 4 বাদ দিলে 1, 1/2, 1 মাইনাস 4k। তাহলে আমরা কিন্তু মান তিনটি পেয়ে গেলাম, অর্থাৎ x1, x2, x3 সমান কত পেলাম? হাফ মাইনাস 2k একটা মান, x1 এর মান, আর x2 এর মান হলো k প্লাস 4, আর x3 এর মান হলো k। এই যে সমাধানটা করলাম, দিস ইজ নোন এজ মেনি সলিউশনস। k এর হাজারটা মানের জন্য x1, x2, x3 এর হাজার মান আসবে। এই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট এবং ইনফাইনাইট সলিউশনস অথবা মেনি সলিউশনস। আশা করি বুঝতে পেরেছো। তার মানে মেনি সলিউশনস কখন হয়? যখন এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই দুটি পরস্পর সমান বাট লেস দেন নাম্বার অফ আননোনস। এটাকে বোঝানোর জন্য আমি থার্ড রোটাকে জিরো করে নিয়েছি, জিরো করে দেখালাম যে হ্যাঁ এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 বাট নাম্বার অফ আননোন 3 এর চেয়ে ছোট, অতএব কনসিস্টেন্ট এবং হ্যাজ মেনি সলিউশনস। আর মেনি সলিউশনস পেতে হলে ফ্রি ভেরিয়েবল লাগবে। থার্ড ডায়াগোনাল এলিমেন্টস ইজ 0, therefore corresponding variable x3 is our free variable। x3 ফ্রি ভেরিয়েবল মানে মুক্ত চলক, একটা মান আমরা ধরে নিলাম আর সেই ধরা মানের সাপেক্ষে বাকি দুটি মান বের করতে হবে। এই হলো থিওরামের দ্বিতীয় প্রসেস। এবার আসো তৃতীয় টুকু। তৃতীয়টি হলো নাম্বার 3, if rank A is not equals to rank C, then the system has no solution। আচ্ছা, system is inconsistent, system is inconsistent and has no solution। তার মানে কি? 3 নাম্বারটা, এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি অসমান হয়, অর্থাৎ প্রথমে ম্যাট্রিক্স গঠন করব অগমেন্টেড ম্যাট্রিক্স, তারপরে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব, ট্রান্সফার করে দেখতে পেলাম এ এবং সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুটি পরস্পর আনইকুয়াল, then we can say the system is inconsistent and has no solution। এটা কিভাবে সম্ভব? দেখো, এটা সম্ভব হলো এই সিস্টেমে, দেখি তোমরা বুঝতে পারো কিনা। কোন একটা মান চেঞ্জ করব আমি, মনে করো
এই জায়গাটাতে দিয়ে দিলাম আমরা এটা মনে করো 2 আর এটা 0। মাই কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স এ? বলো তো দেখি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 2। আর দ্যাট ইজ, আমি কিন্তু জাস্ট এগুলি বোঝানোর জন্য ধরতেছি, আমরা অঙ্কন যখন করব তখন এই টাইপের আসবে। র্যাঙ্ক এ আমরা পেলাম 2। আচ্ছা, র্যাঙ্ক সি কত? 3। কারণ দেখো র্যাঙ্ক সি হলো হোল ম্যাট্রিক্স, হোল ম্যাট্রিক্সে নন জিরো রো নাই, নন জিরো রো একটিও নাই, দ্যাট ইজ তিনটে, সরি জিরো রো একটিও নাই, সো তিনটা নন জিরো রো, তাহলে এই দুটি পরস্পর অসমান। র্যাঙ্ক এ হলো 2, র্যাঙ্ক সি হলো 3। এই শর্তটা যখন হয়, অর্থাৎ এই টাইপের কন্ডিশন, তখন আমরা বলবো the system has inconsistent, system is inconsistent and has no solution। আশা করি থিওরামটা বুঝতে পেরেছো। আমাদের এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে। ক্লিয়ার? আমি এখন ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আবারও থিওরামটা রিভিউ করব, কারণ থিওরামটা আমাদের যে কোনো ভাবে মুখস্থ করতেই হবে। প্রশ্নটা এই টাইপের, for what values of lambda and mu the following system of equations have unique solution, many solutions and no solution? সিস্টেমটা দেওয়া আছে, সাপোজ x1 মাইনাস x2 প্লাস x3 সমান 3। তারপরে মনে করো দেওয়া আছে 2x1 প্লাস x2 মাইনাস 2x3 সমান সাপোজ 1, বা x1 প্লাস 2x2 মাইনাস ল্যামডা x3 সমান মিউ। 1 2 3 3 ভেরিয়েবলস, তিনটা ইকুয়েশন। আমরা প্রথমে এই সিস্টেমটাকে সমাধানের পর্যায়ে নিব, যা গস জর্ডানে আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই করব। একটা সিস্টেম নেওয়ার পরে তারপরে তিনটা কেস স্টাডি করব, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, মেনি সলিউশন এন্ড নো সলিউশন কেস স্টাডি করব। সো সলিউশন, এই সিস্টেমটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করার আগে আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে শিফট করতে হয়। তাহলে লিখে নাও, দি ম্যাট্রিক্স ফর্ম অফ দি given system is, আমরা শিখেছি ax equals to b, where a equals to this, x equals to this and b equals to this। আশা করি এগুলি বুঝতে পারো তোমরা, যেহেতু গস জর্ডানে করেছি গস জর্ডানের মতোই বসিয়ে নিও। এখন আমরা একটা ম্যাট্রিক্স করব C, which is augmented matrix using A and B, এবং এটাকে শিফট করব ইন টার্মস অফ আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। গস জর্ডানে বিস্তারিত লিখেছি, এখানে বিস্তারিত না লিখলেও হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের যে ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটা
এখন দেখে দেখে লিখে নিব 1 minus 1 1 then 3 তারপরে 2 1 minus 2 then 1 2 1 minus 2 then 1 1 2 minus lambda then mu আমরা এই টাইপের গস জর্ডানেও করেছি এই টাইপের করার পরে তাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে শিফট করেছি তো ঠিক আছে এখানে এটাকে আমরা এখন আপার ট্রায়াঙ্গুলারে শিফট করার চেষ্টা করি ফার্স্ট আপার ট্রায়াঙ্গুলারের জন্য আমাদের যে কাজটুকু করতে হবে 1 minus 1 1 3 so r2 dash is equals to 2 r1 minus r2 এর দ্বিগুণ এটা থেকে বিয়োগ করতে হবে তাহলে 0 minus 2 minus 1 minus 3 then 2 minus 2 minus minus plus 2 4 6 minus 1 5 r3 dash is equals to r1 minus r3 1 minus 1 0 minus 1 minus 2 minus 3 about 1 minus lambda that is 1 plus lambda এবং 3 minus mu 3 minus mu ফার্স্ট অপারেশনের কাজ শেষ সেকেন্ড অপারেশনটা আমি এই খালি জায়গাটাতে করতেছি দেখো সেকেন্ড অপারেশন হবে এই -3 কে এর সাপেক্ষে 0 করতে হবে তাহলে 1 minus 1 1 then 3 তারপরে 0 minus 3 4 0 minus 3 4 5 তাহলে অপারেশনটা কি r2 minus r3 একটা থেকে আরেকটা বিয়োগ করলে হবে সো r3 dash সমান r2 minus r3 তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0 এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0 এখন এটা থেকে এটা বিয়োগ করলে হয় 3 minus lambda 3 minus lambda আবার এইটা থেকে এটা বিয়োগ করলে হয় 5 minus 3 তাহলে 2 আর 2 plus mu 2 plus mu আমরা কি বুঝতেছি জি স্যার হ্যাঁ অপারেশন গুলি ল্যামডা মিউ থাকলেও কিন্তু অপারেশন গুলি কঠিন না জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলাম এতক্ষণ আমরা যে অপারেশন করে এখানে এসেছি এইটা থেকে কিন্তু আমরা এতক্ষণ অ্যানালাইসিস করেছিলাম এখন আমাদের এই তিনটা স্টাডি করতে হবে ইউনিক সলিউশন মেনি সলিউশনস এবং নো সলিউশন কোথা থেকে এর উপরে ভিত্তি করে এই লাস্ট ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে আমরা এখন স্টাডি করব তাহলে আসো প্রথম স্টাডিটা হলো ইউনিক সলিউশন এক নাম্বার ইউনিক সলিউশন সাথে ইউনিক সলিউশনের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা লিখে নিতে পারি ফর্মুলাটা কি rank A is equals to rank C is equals to 3 3 হলো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 3 মনে রাখতে হবে যদি অঙ্কের ভেরিয়েবল বেশি হয় 4টা হয় তাহলে সেটা 4 হতো আর আমরা জানি ভেরিয়েবল গুলো হলো x1 x2 এবং x3 আচ্ছা এই ঘটনাটা কখন সম্ভব হবে এ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক সি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক দুইটাই পরস্পর সমান এবং যা 3 এর সমতুল্য সেটা কখন সম্ভব হবে আচ্ছা মনে করো আমরা এই মানটা 0 বসিয়ে দিলাম 3 মাইনাস ল্যামডার মান 0 বসাই দিলাম এটা যদি 0 হয় এ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত 2
2 আর এইটা যদি 0 হয় এটাও 0 বসায় দিলাম পুরোটুকু, তাহলে এই সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 2 2। অজানা রাশি কয়টা? তিনটা না, x1 x2 x3, 2 2 3 অসমান, অর্থাৎ লেস দেন নাম্বার অফ আননোন, অর্থাৎ এটা 0 হতে পারবে না। আমরা প্রথম কিন্তু এটা 0 বসিয়েছি, এটাও 0 বসিয়েছি, এটাও 0 বসিয়েছি, র্যাঙ্ক 2 2 এসেছে, ভেরি গুড, বাট নাম্বার অফ আননোন হচ্ছে কম হয়ে গেল। তাহলে এটা কিভাবে সম্ভব? সম্ভব হলো এটা আমরা 0 বসাবো না। এটা যদি 0 না বসাই তাহলে এটা নন জিরো। এই ভ্যালুটা নন জিরো হলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? মনে করো এই ভ্যালুটা 5, নন জিরো মানে যে কোনো একটা নাম্বার, এই ভ্যালুটা নন জিরো, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 3 ভেরি গুড, 3। এই ভ্যালুটা 0 অথবা নন জিরো যাই হোক না কেন, তুমি 0 বসাও, এটা 0 আর এটা নন জিরো। নন জিরো বলতে আমরা মনে মনে এর মান সাপোজ ধরে নিলাম 5, কথার কথা এটার মান আমরা ধরে নিলাম 5, তাহলে এটা 0, এটা 0, তাহলে এখন র্যাঙ্ক কত এ ম্যাট্রিক্স এর? 3 স্যার আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 3 সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3, 2 না, কারণ এটা 0, এটা তো নন জিরো, তার মানে সি ম্যাট্রিক্স এর র্যাঙ্কও 3। আচ্ছা, এটা যদি 0 না হয়ে নন জিরো বসাও, মনে করো এর মান 2, সে ফর এক্সাম্পল এটার মান 5, এটার মান 2, জাস্ট তোমাকে বোঝার জন্য, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 3। 3 সি ম্যাট্রিক্স এর র্যাঙ্কও 3। 3 তার মানে আমরা বুঝতে পারলাম এই ভ্যালুটা 0 অথবা নন জিরো এর সাথে সম্পর্কযুক্ত নয় র্যাঙ্ক ক্যালকুলেশনের ক্ষেত্রে, অর্থাৎ এই ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, আর শুধুমাত্র এই ভ্যালুটার উপর নির্ভর করতেছে আমাদের 3 র্যাঙ্ক থাকবে কি থাকবে না। কথা কি বুঝাতে পেরেছি? এটা 0 হোক বা নন জিরো হোক, র্যাঙ্ক 3 এর জন্য ভূমিকা নাই, ভূমিকা শুধু এই ভ্যালুটা, থার্ড ডায়াগোনাল এলিমেন্ট। সো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ইউনিক সলিউশন বের করব, র্যাঙ্ক 3 বের করব, এই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে পেলাম যে 3 মাইনাস ল্যামডা শুড বি নন জিরো, অর্থাৎ 3 মাইনাস ল্যামডা এই ভ্যালুটা নন জিরো হবে, আর মিউ বি এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। মিউর মান যদি -2 বসাও 0 হয় তাতেও সমস্যা নাই, মিউর মান 1 বসালেও সমস্যা নাই, 5 বসালেও সমস্যা নাই, যে কোনো বাস্তব মান বসালেও সমস্যা নাই। এটা আমরা টেস্ট করে আসছি, কিন্তু 0 হলেও যা, নন জিরো হলেও তা। সেই জন্য বলে দিব যে মিউ বি এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব মান হতে পারে। আসল শর্ত হলো এটা। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করলাম, therefore lambda should not be 3 and mu be any real number, সংক্ষেপে লিখলাম। এই হলো প্রথম ইউনিক সলিউশন পাওয়ার ল্যামডা এবং মিউ এর মান। তাহলে ইউনিক সলিউশন পেতে হলে ল্যামডার মান কি হতে হবে? ল্যামডার মান নন 3, অর্থাৎ 3 হতে পারবে না, 3 ছাড়া যে কোনো ভ্যালু হতে পারবে, আর মিউ এর মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে। আশা করি how we get unique solution from this problem you can understand. Clear? আমি আবার বলছি, ইউনিক সলিউশনের জন্য আমরা এই শর্তটা জানি, এই শর্তটা পাওয়ার জন্য এই মান দুটি কি কি হতে পারে। আমি প্রথম দুইটাই 0 বসিয়েছিলাম, 0 বসিয়ে দেখলাম র্যাঙ্ক 2 হয়ে যায়, নাম্বার অফ আননোনের চেয়ে কম হয়, therefore at that situation we don't get any unique solution। তাহলে আমরা এটাকে নন জিরো ধরলাম, নন জিরো দেখলাম র্যাঙ্ক 3, এটা নন জিরো ধরলাম তাও সমস্যা হয় না, 0 ধরলাম তাও সমস্যা হয় না, তার মানে মিউ এর মান যে কোনো কিছু হতে পারে, সেই জন্য বলে দিব মিউ বি এনি রিয়েল নাম্বার। আর ডিপেন্ড করতেছে শুধু 3 মাইনাস ল্যামডা এই ভ্যালুটা, আর সো 3 মাইনাস ল্যামডা এটা নন জিরো হতে হবে টু গেট ইউনিক সলিউশন। therefore lambda is not equals to 3 and mu be any real number
which is answer for unique solution. আশা করি বুঝতে পেরেছো। থিওরামটা আমাদের মনে রাখতে হবে, এই হলো আমাদের থিওরাম করেসপন্ডিং টু ইউনিক সলিউশন। এবার দ্বিতীয় শর্ত, আমরা দ্বিতীয়টা হলো মেনি সলিউশনস। মেনি সলিউশনের ফর্মুলাটা কি? র্যাঙ্ক A is equals to র্যাঙ্ক C less than এই অঙ্কের জন্য 3 এর চেয়ে কম হবে। এটা কখন সম্ভব? এই কেসটা কখন সম্ভব? এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত হলে সম্ভব? 0 হ্যাঁ, দুইটি ভ্যালু যখন 0 হবে, এটা 0 এবং এটা 0, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান 2 এবং নাম্বার অফ 3 আননোনের চেয়ে কম হবে। সেই ক্ষেত্রে শর্তটা হলো 3 minus lambda equals to 0 and 2 plus mu equals to 0. Therefore, lambda equals to 3 and mu equals to -2. এই হলো মেনি সলিউশন পাওয়ার কন্ডিশন। আশা করি সহজে বুঝতে পেরেছো। তার মানে মেনি সলিউশন আসবে এটা 0 এটা 0 হয়ে গেলে দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্কই সমান হবে, 2 এর সমান হবে এবং নাম্বার অফ আননোনস 3 এর চেয়ে ছোট হবে, তখন আমরা পাবো মেনি সলিউশনস। তাহলে ইউনিক সলিউশন গেল, মেনি সলিউশন গেল, বাকি আছে কি? নো সলিউশন। চলো নো সলিউশনটাতে যাই। নাম্বার 3, নো সলিউশনের অর্থ কি? অর্থ হলো র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক সি। এই দুটি অসমান হলে এই কেসটা হবে। এই কেসটা কখন হতে পারে বলো তো দেখি? দুটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক অসমান কখন হবে? কে পারবে? এই মানটা এবং 0 হলে হ্যাঁ, শুধু এই 3 মাইনাস ল্যামডা এটা 0 করলে হবে। 0 হলে ভেরি গুড। আর ওইটা নন জিরো হবে, রাস্তায় অর্থাৎ 3 minus lambda will be 0 and 2 plus mu should be non-zero. Clear? এটা নন জিরো হতে হবে, তখন সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3 হবে এবং এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো হাউ উই গেট নো সলিউশন। নো সলিউশনের শর্তটা হলো এই মানটা 0 হবে আর এটা নন জিরো হবে। এই মানটা 0 হলে র্যাঙ্ক এ ইকুয়ালস টু 2 আর এটা নন জিরো হলে র্যাঙ্ক সি ইকুয়ালস টু আসে 3। সো এই ক্ষেত্রে উই ক্যান সে র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক সি। তার মানে এখান থেকে আমরা পেলাম ল্যামডা ইকুয়ালস টু 3 and mu is not equals to -2. আমাদের প্রশ্ন ছিল ফর হোয়াট ভ্যালুস অফ ল্যামডা এন্ড মিউ, ল্যামডা এবং মিউ এর কোন কোন মানের জন্য the following system has unique solution, many solution, no solution. আমরা কিন্তু তিনটাই পর্যায়ক্রমে ডিসকাস করেছি। অর্থাৎ ইউনিক সলিউশনের জন্য পেয়েছি ল্যামডার মান 3 হতে পারবে না এবং মিউ এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে। মেনি সলিউশনস এর জন্য আমরা পেয়েছি ল্যামডা এর মান 3 হতে হবে এবং মিউ এর মান -2 হতে হবে। এই দুটো যদি হয় আমরা এই সিস্টেম থেকে মেনি সলিউশনস পাবো। নো সলিউশন পাওয়ার জন্য আমরা দেখেছি যে এই মানটা 0 হতে হবে আর এটা নন জিরো হতে হবে। সো এই মানটা 0 হওয়া মানে ল্যামডার মান 3 হওয়া আর ওইটা নন জিরো হওয়া মানে মিউ এর মান -2 না হওয়া। এই শর্তগুলি যদি মানে উই ক্যান গেট নো সলিউশন। আশা করি থিওরামটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন স্লাইড থেকে এই রিলেটেড কিছু আরো প্রবলেম সলভ করি। আমরা যে থিওরামগুলি আলোচনা করেছি, এখন থিওরামগুলি যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো আশা করি বুঝতে পারবে। আমি আবারও এক নজরে আরো একটু আলোচনা করছি তোমাদের মোর ক্লিয়ারেন্সের জন্য। সো বলেছিলাম
দুই প্রকার সলিউশন লিনিয়ার ইকুয়েশন সলিউশন টাইপস হলো দুই ধরনের, কনসিস্টেন্ট এবং ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট থেকে আসে ইউনিক সলিউশন এবং ইনফাইনাইট সলিউশন, আর ইনকনসিস্টেন্ট থেকে আসে নো সলিউশন। সো এই তিনটা এক্সাম্পল কিন্তু অলরেডি আমি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কখন ইউনিক সলিউশন, কখন মেনি সলিউশন, আর কখন নো সলিউশন। আশা করি তোমরা এগুলি আবার নিজেদের মতো করে পড়ে নিবে। আর যে থিওরামটা আছে কনসিস্টেন্সি অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর যে থিওরামটা অলরেডি ডিসকাস করেছি। থিওরামের প্যাটার্নটা কি? ইউনিক সলিউশনের জন্য rank A is equals to rank C equals to n. What is n? n is the number of unknown. আমরা এখানে n না বসিয়ে 3 বসিয়েছিলাম, তোমাদের বোঝার স্বার্থে 3 বসিয়েছি। এই হলো কনসিস্টেন্টের ইউনিক সলিউশনের সলিউশন প্যাটার্ন। এবং আরেকটি আছে মেনি সলিউশনস বা ইনফাইনাইট সলিউশনের জন্য rank A সমান rank C which is r, এবং r হবে n এর চেয়ে ছোট। আমরা r এর মান দেখিয়েছি 2, 3 এর চেয়ে ছোট। আর ফাইনালি আমরা ডিসকাস করেছি ইনকনসিস্টেন্ট ইকুয়েশন, সেটা হলো র্যাঙ্ক দুটি পরস্পর অসমান হলে উই গেট ইনকনসিস্টেন্ট সিচুয়েশন। আচ্ছা, সো এইভাবে আমরা ক্যালকুলেশন করেছি এবং ইন ব্রিফ জিনিসটাকে আবারও আলোচনা করেছি চার্ট আকারে। অর্থাৎ এক্সিস্টেন্স হলে দুই ধরনের সমাধান, আর এই যদি নট এক্সিস্ট হয়, দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট হয়, নো সলিউশন। সেই ক্ষেত্রে র্যাঙ্ক দুটি পরস্পর অসমান থাকে, আর যদি সিস্টেমের সলিউশন থাকে দুই ধরনের সমাধান থাকে। আগের পৃষ্ঠাটাকে আবারও আমরা এখানে ডিটেলস আলোচনা করলাম। এই প্রবলেমটা এইমাত্র সলভ করলাম। Find what for what values of lambda and mu the system of linear equations have unique solution, no solution এবং infinite solution। এই মাত্র আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তাই তিনটা আলোচনা হয়ে গেল ধরে নিচ্ছি। দেন পরবর্তীতে বলেছে ল্যামডার মান 2 এবং মিউ এর মান 8 বসিয়ে সলিউশন করার জন্য। তো আমরা ঠিক আছে প্রথমে ডিসকাস করার পরে ওই সিস্টেমের মধ্যে ল্যামডার মান 2 এবং মিউ এর মান 8 বসিয়ে দিব। দেখো, প্রথমে পর্যায়ক্রমে আমরা অ্যানালাইসিস করে এই ফাইনাল এই স্টেপটা পেলাম। এই স্টেপ থেকে তোমরা এই সিস্টেমটা কিভাবে করা হয়েছে দেখে নিও। এই স্টেপ থেকে আমি কিন্তু এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্রয়িং করেছি, আর বইয়ে এখানে কোলন দিয়ে দিয়ে লিখেছি, নো প্রবলেম, একই সিস্টেম। সো ইউনিক সলিউশনের জন্য কি হবে কে বলতে পারবে? দেখে আমি একটু তোমাদেরকে ইন্টারভিউ নিয়ে বলো তো দেখি, ইউনিক সলিউশনের জন্য এই মানটা আর এই মানটা কি হবে ফর ইউনিক সলিউশন? এনিবডি? স্যার নন জিরো। কোনটা নন জিরো? স্যার ওই যে আমরা -6 lambda minus 6 non-zero, that is lambda is not equals to 6, 6 আর mu any real number Very any real good. number। any real number। সো এই মাত্র তো করলাম, এই জন্য আশা করি তোমরা সহজেই ধরতে পারছো। তাহলে আমরা কি পেলাম? ইউনিক সলিউশনের জন্য lambda is not equals to 6 এবং mu will be any real number। ভেরি গুড। এখন আমার দ্বিতীয় কোশ্চেন হলো ফর মেনি সলিউশনস শর্তটা কি হবে? মেনি সলিউশনের জন্য নিয়মটা হলো rank A equals to rank C less than number of unknowns। এখানে আননোন তিনটা, x1 x2 দুটোই জিরো হবে। x। ভেরি গুড। অর্থাৎ দুটোই zero ল্যামডার হবে। মান 6, হ্যাঁ, অর্থাৎ আমরা পেলাম ল্যামডার মান 6 এবং মিউ এর মান 16। 16 এই দুটা হলে মেনি সলিউশনস পাবো। আর ফাইনালি নো সলিউশন কখন আসবে? ল্যামডা মানে 6 এর মান জিরো। lambda এটা 0 হবে, zero হবে। আর এই এটা নন জিরো। নন জিরো। non zero ওইটা হবে নন জিরো। ভেরি গুড। তাহলে আমরা কি পাবো? নো সলিউশন, ইনকনসিস্টেন্ট এন্ড নো সলিউশন। ভেরি গুড, আমরা মোটামুটি সকলেই বুঝতে পেরেছি। আর ফাইনালি পরে বলা হয়েছে কি যে ল্যামডার মান, এখানে কিন্তু এই সব আলোচনা অলরেডি হয়ে গেছে।
পরবর্তীতে ল্যামডা এবং মিউ এর পার্টিকুলার মানগুলো বসিয়ে অঙ্কটা সলভ করা হয়েছে। ল্যামডা এবং মিউ এর পার্টিকুলার মান বসিয়ে অঙ্কটাতে এই মডেলের পাওয়া গেল, দ্যাট মিন্স ইউনিক সলিউশন আসবে। আমরা ইউনিক সলিউশন ক্যালকুলেশন করব আমাদের মতো করে। বইয়ে একটু ডিফারেন্ট মোডে করেছে, আমরা গস জর্ডানে যেভাবে করেছিলাম, গস জর্ডানে কিন্তু ঠিক এই জায়গা থেকেই সলিউশন করেছি। আমি আরো একটু স্লাইড করে দেখাচ্ছি। এখান থেকে আমরা সলিউশন করেছি, আমরা কিন্তু সরি আমরা এই ফরম্যাটটুকুতে আসিনি, খেয়াল করিও, ঠিক আছে? আমরা ডিরেক্টলি সবুজ কালারের অংশটা থেকে সলিউশন করেছি। অর্থাৎ কিভাবে সলিউশন করেছিলাম কারো কি মনে আছে? আমরা লিখেছি -4x3, যদি x3 নাই এখানে z, -4z সমান -8, সেখান থেকে z এর মান বের করেছি, খেয়াল করেছো? এই z এর মানটা আবার এই জায়গায় বসিয়েছি, তার y এর মান পেয়েছি, এরপরে আমরা yz এর মান বসিয়েছি, এখানে x এর মান পেয়েছি। ঠিক আছে, আমরা যেভাবে করেছি সেভাবেই করতে থাকবে, তাহলে জিনিসগুলি তোমার কাছে ইজি মনে হবে। আর এটা আরেকটি পদ্ধতি, অর্থাৎ এই ট্রান্সফার করার পরে এটাকে আবার ম্যাট্রিক্সের ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা। আমি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা উপরে উপরে ভেরিয়েবল গুলি লিখেছিলাম, এই জায়গায় যে এটা x1, এটা x2, এটা x3 লিখে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। আর আমাদের এই অঙ্কে x1, x2, x3 না, এই অঙ্কে হলো xyz। নো প্রবলেম, আশা করি তোমরা প্রবলেমটা দেখতে পেয়েছো এবং পারবে। ঠিক একই রকমের আরো একটি অঙ্ক আমি তোমাদেরকে ইন হ্যান্ড করে দিয়েছি, এবং এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। কেস স্টাডি করে ক্যালকুলেশন করে আমি ফাইনালি মন্তব্যগুলি এট এ গ্লান্স লিখে দিয়েছি। আশা করি তোমরা এই স্লাইডটুকু সম্পূর্ণটুকু করতে পারবে। আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশনের যে স্লাইড, এটা এখানেই শেষ হয়ে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার হোমওয়ার্ক দেইনি তোমাদেরকে, আমি পরবর্তী স্লাইড নিয়ে আজকে একটু আলোচনা করব। আর হোমওয়ার্কের জন্য আমি তোমাদেরকে গ্রুপে আবার আপলোড করে দিব যে কোন অংশটুকু তোমরা করবে। আমাদের ঈদের পরে পরীক্ষা, কিন্তু মিড টার্ম না, কবে জানো? 7 তারিখে সম্ভব। বেশি দেরি নাই কিন্তু। হোয়াট এভার আমরা পরে কি 30 তারিখে ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ পার রুল, 23 তারিখ 1 তারিখ ক্লাস হবে। হ্যাঁ অ্যাজ পার রুল অনুযায়ী ক্লাস হবে। ঠিক আছে, আশা করি তোমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্যালকুলেশন বুঝতে পেরেছো। থিওরামটা আবারও পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য কঠিন হবে না। Today I will start another topic which is eigenvalue and eigenvectors. Eigenvalue এবং eigenvector আসলে এতদিন যা পড়তেছি সবকিছুই রিলেটেড টু দা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাথেই কিন্তু এর সম্পর্ক। সো আমি তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। ওকে, এক কাজ করি, আমি একটু বোর্ডে আগে ডিসকাস করি, দেন সময় পাইলে আমরা এই স্লাইডে যাব। ঠিক আছে, প্রথমে আমার কাছে মনে হয় প্রথমে স্লাইড ঘুরালে তোমরা বুঝো না, এটা আমার বিশ্বাস, জানি না তোমাদের বিশ্বাসটা কেমন। আর প্রথম যদি আমি বোর্ডে ডিসকাস করি পর্যায়ক্রমে, তাহলে তোমাদের সেট হয় ব্রেনে, তারপরে যখন স্লাইড দেখো আবার কনফার্ম হয়। আমরা এখন পড়াবো আমাদের যে চ্যাপ্টারটা, আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টরস। আমরা একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম, স্কয়ার ম্যাট্রিক্স। লেট A is equals to 2, 2, 1, then 1, 3, 1, then 1, 2, 2, একটি স্কয়ার ম্যাট্রিক্স কনসিডার করলাম। এই স্কয়ার ম্যাট্রিক্স থেকে আমরা কতগুলি ডেফিনিশন ডিফাইন করব। নাম্বার 1 ডেফিনিশন,
ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। নাম্বার 1 ডেফিনিশন হলো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স হলো, দেখো আমি যদি পুরো ডেফিনিশনটা লিখি, লেট এ বি এনি স্কয়ার ম্যাট্রিক্স, দেন a minus lambda I is known as characteristic matrix। তার মানে কি দাঁড়াচ্ছে, এ যদি কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে a মাইনাস ল্যামডা I কে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। তাহলে ওই যে একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, তার ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা কি হবে? সুতরাং আমরা লেট a equals to this, ওই ম্যাট্রিক্সটা বারবার কল করব, 2 2 1, then 1 3 1 1 2 2, therefore a minus lambda I 2 2 1 1 3 1 1 2 2 মাইনাস ল্যামডা I। মনে রাখবো এ যত অর্ডারের হবে, এ যদি 3/3 হয় I should be 3/3, এ যদি 2/2 হয় I should be 2/2, কারণ একই লিনিয়ার স্কেলের মধ্যে ম্যাট্রিক্স অবস্থিত। এজন্য এই I হবে 3/3 ইউনিট ম্যাট্রিক্স, মনে রাখতে হবে 0 1 0 0 0 1। তাহলে এটা কেন এটা হয়েছে? বিকজ a is 3/3। এবার এটা যোগ বিয়োগ করলে কত হয় দেখো, এটা হয় 2 মাইনাস ল্যামডা 2 1, তারপরে আসে 1 3 মাইনাস ল্যামডা এবং 1, তারপরে আসে 1 2 এবং 2 মাইনাস ল্যামডা। তাহলে আমরা পেলাম এ যদি একটি স্কয়ার ম্যাট্রিক্স হয় তার a মাইনাস ল্যামডা I, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এই এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। বিয়োগটা আশা করি বুঝতে পেরেছো। আর ভেরি সিম্পলি অপারেশন না করে আমরা লিখতে পারি, জাস্ট মনে রাখার কৌশল। আর ডায়াগোনাল এলিমেন্টস গুলো থেকে আমরা দেখো, এই ডায়াগোনাল এলিমেন্টস গুলো থেকে ল্যামডা বিয়োগ করব শুধু। দেখো 2 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা, আর বাকি সব এজ ইট ইজ। খুবই সহজ একটা বিয়োগ। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। Second definition, characteristic polynomial. Number 2 definition. Characteristic polynomial. আর ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হলো ওই যে ম্যাট্রিক্সটা ছিল a মাইনাস ল্যামডা I, তার ডিটারমিনেন্ট ভ্যালুকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ডেফিনিশনটা কি? লেট এ বি এনি স্কয়ার ম্যাট্রিক্স, এটা থাকবে, অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া আমরা এই অপারেশন করতে পারি না। দেন ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা I ইজ নোন এজ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে আমরা। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করব কিভাবে? এ হলো এত, সুতরাং ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা I, তখন আমরা শুধুমাত্র এই চিহ্নগুলি উঠিয়ে দিব। আমরা জানি ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স কি জিনিস, সো এগুলি আর থাকবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সংক্ষিপ্তভাবে লিখে নিব ডিটারমিনেন্ট, সেটা হবে এই, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ 2 মাইনাস ল্যামডা 2 1, তারপরে হবে 1
3 minus lambda 1 1 2 2 minus lambda একে বলা হচ্ছে characteristics polynomial. So it is a determinant. We can expand this polynomial, this determinant. এটাকে expand করতে হবে। Matrix cannot be expanded. মনে রাখবা matrix কে বিস্তার করা যায় না। Determinant, so we can expand it. আর এক্সপানশন আমরা কিন্তু আগের ক্লাসগুলিতে বিশেষ করে ডিটারমিনেন্ট ভ্যালু বের করা সময় শিখিয়েছি। তাহলে এটা এক্সপান্ড করো, ক্যালকুলেশন করো কিভাবে যেন করে 2 মাইনাস ল্যামডা, তারপরে এর সাথে কিভাবে করে যেন, যদি সংক্ষিপ্তভাবে করি প্রথমে আসবে এই চারটা, এই চারটার হিসাব করলে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো 3 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা মাইনাস 2 এই হলো ফার্স্ট এলিমেন্ট দ্বারা এই চারটা করে নিলাম। ভেরি গুড। এবার দ্বিতীয়টা হবে একটা -2 আসবে, তারপরে 1 ইনটু এত অর্থাৎ 2 মাইনাস ল্যামডা -1, তৃতীয়টা হবে +1 ইনটু 2 -3 মাইনাস প্লাস ল্যামডা। আমরা কি ডিটারমিনেন্ট এক্সপানশন বুঝতেছি? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে যোগ বিয়োগ করে একটা পলিনোমিয়াল আমরা পাবো। সো আমরা এখানে একটু কেয়ারফুলি হিসাব নিকাশ করতে হবে। এই পলিনোমিয়ালটা যে যত সুন্দর করে করতে পারো, তাহলে কত আসে দেখো, 2 মাইনাস ল্যামডা, এটা যোগ বিয়োগ করে পাবে। আমি একটু ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, যেহেতু স্লাইড থেকে পড়াচ্ছি আমার সময়টা একটু কম, সেই হিসেবে আমি যে রেজাল্টটা পাবো সেটা বসিয়ে দিচ্ছি, তোমরা দেখে মিলিয়ে নিবে। মাইনাস ল্যামডা কিউব প্লাস 7 ল্যামডা স্কোয়ার মাইনাস 11 ল্যামডা প্লাস 5। তাহলে ওই যে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হলো এটা। আশা করি তোমরা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা কি করলাম, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল পাওয়া যায়। তৃতীয় যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, EQUATION ইকুয়েশন। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো এই, ইজ ইকুয়ালস টু 0 is known as characteristics equation। অর্থাৎ ডিটারমিনেন্ট অফ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালের ইকুয়েশন 0 বসাইলেই তাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয়। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কোনটা হবে? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হবে therefore determinant of a minus lambda I is equals to 0। তাহলে এর একটা মান বের করেছি, সেটা হলো মাইনাস ল্যামডা কিউব প্লাস 7 ল্যামডা স্কোয়ার মাইনাস 11 ল্যামডা প্লাস 5 ইকুয়ালস টু 0। অথবা আমরা এখান থেকে এটা পাই ল্যামডা কিউব মাইনাস 7 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কামস ফ্রম ক্যারেক্টারিস্টিক হোয়াট পলিনোমিয়াল। এটা ছিল ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালকে 0 বসালে হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আসলে নামগুলি নতুন, এই জন্য তোমাদের একটু পেস লাগতে পারে। প্রথমত পেলাম ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট a মাইনাস ল্যামডা I, দ্বিতীয়ত পেলাম ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হলো শুধু ডিটারমিনেন্ট বের করা। আর তৃতীয়ত ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 বসালে হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ফোর্থ যে ডেফিনিশন, সেটা হলো ক্যারেক্টারিস্টিক রুটস।
ক্যারেক্টারিস্টিক্স রুটস কে বলা হয় আইগেন ভ্যালু। ক্যারেক্টারিস্টিক্স রুটস কে বলা হয় আইগেন ভ্যালু। তাহলে ক্যারেক্টারিস্টিক্স রুটস কি? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে মূলগুলি পাবো আমরা, অর্থাৎ ল্যামডার যে মানগুলো পাবো সেই মানগুলিকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু। আমি একটা এক্সাম্পল দিয়ে করানোর অর্থ হলো আমি যেন সহজে জিনিসটা করতে পারি। সো ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলি কি হবে? ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মান আসতেছে 115। এই সমীকরণটা ক্যালকুলেটরে ইনপুট দিব, ইনপুট দিলে 115 আসবে। আচ্ছা, অনেক সময় শুধু 15 দেখাবে, আসলে এই মানটা হলো 115। আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা জি এটা স্যার, ক্যালকুলেটরে 15 আসছে। ক্যালকুলেটরে 1 প্রথমে 5 আসে না? প্রথমে 1 পরে 5। হ্যাঁ, প্রথমে 1 পরে 5, যাই হোক মানটা হবে 115। আর না হয় কিন্তু হবে না, শুধু 15 না, কারণ বিকজ ল্যামডা হ্যাজ 3 ভ্যালুস। তিনটা ভ্যালুর মধ্যে দুইটা 5 দিলে এটা 25 হওয়ার কথা ছিল, এটা যেহেতু একটা 5, সো 1 দুইবার হবে। মনে রাখার কৌশল, 1 দুইবার হবে না, 5 দুইবার হবে। 5 যদি 2 টাইমস হয়, 5 ইনটু 5 25, এটা তো 25 নয়, অতএব 1 দুইবার হবে। মনে রাখার কৌশল, ক্যালকুলেটর থেকে আমরা কিভাবে রিপিটেড রুটটা বের করব সেটা আমরা দেখে নিব যে কোনটা বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। আচ্ছা, তাহলে এই তিনটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। প্রশ্ন, আজকে আমি শুধু এই অঙ্কটা আরেকবার করেই শেষ করে দিচ্ছি, তারপরে আমরা আগামী ক্লাসে পড়াবো। হ্যাঁ, প্রশ্ন থাকে একটা ছোট প্রশ্ন যে question, determine all the eigen values and corresponding eigenvector corresponding their their corresponding their eigenvectors of a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো যে 1 1 -2, দেন -1 2 1 এবং 0 1 0 1 -1। এই 3x3 ম্যাট্রিক্সের প্রথমে আইগেন ভেক্টরস আইগেন ভ্যালুটা বের করতে হবে, করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করব। আজকে আমি দ্বিতীয় পোর্শনটুকু আলোচনা করিনি, পরবর্তী ক্লাসে করব। আমাদের কাজ হবে শুধু আইগেন ভ্যালুটা বের করা আজকের ক্লাসে। তাহলে আমরা অঙ্কটার অর্ধেক আজকে করব, বাকি পোর্শন আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে আইগেন ভ্যালু বের করার জন্য এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়ে স্টার্ট করতে হয়। The characteristics equation of A is characteristic equation of A is what? Determinant of A minus lambda I is equals to 0. Characteristics equation এ মান বসিয়ে দিব। তাহলে আমরা মান বসালে খেয়াল রাখতে হবে this is determinant not matrix। আর আমরা এই বিয়োগটা শিখেছি, ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা বিয়োগ 1 মাইনাস ল্যামডা 1 আর হলো -2, তারপরে হয় -1 2 মাইনাস ল্যামডা 1 0 1 -1 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। বুঝে গেল? এখন এইটাকে বিস্তার করতে হবে, আমরা বিস্তার করে একটা কনক্লুশন ড্র করব, আর এর বিস্তারিত স্লাইডে করে দেওয়া আছে। আমি না করে এরকম একটা সমীকরণ পেলাম, তোমরা দেখে নিও স্লাইড। ল্যামডা কিউব -2 ল্যামডা স্কয়ার
মাইনাস আমি দিয়ে দিব, স্লাইডটা আপলোড করে দিব, প্লাস 2 সমান 0। সুতরাং ল্যামডা সমান আমরা পাবো -1, 1 এবং 2। therefore the eigenvalues are -1, 1 এবং 2। আজকে আমরা এতটুকুই করালাম। আসলে এখানে একটা অঙ্ক ড্রপ দিয়েছি, এই লাইন থেকে এই লাইনটা একটু ক্যালকুলেশন আছে, সেটা স্লাইডে করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমরা পরবর্তী ক্লাসে আইগেন ভেক্টর পড়াবো, সময় থাকা সাপেক্ষ ভেক্টরটা পড়াইনি, কারণ একদিনে এত কিছু তোমাদের মাথায় ধরবে না। তাহলে আজকে কি কি পড়ালাম? আজকে পড়ালাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশনের প্রকারভেদ হলো দুইটি। একটাকে বলা হয় কনসিস্টেন্ট, আরেকটি হলো ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের আবার দুই প্রকার, ইউনিক সলিউশন, মেনি সলিউশন, আর ইনকনসিস্টেন্ট, নো সলিউশন। আমরা শিখেছি ইউনিক সলিউশন যখন হয়, তখন কখন হয় ইউনিক সলিউশন? যদি র্যাঙ্ক দুটি পরস্পর সমান এবং নাম্বার অফ আননোনের সমান হয়। এ ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, তাদের র্যাঙ্ক দুটি পরস্পর সমান এবং নাম্বার অফ আননোন সমান। তিনটি যখন পরস্পর সমান হয় তখন আমরা পাবো ইউনিক সলিউশন। র্যাঙ্ক দুটি পরস্পর সমান বাট লেস দেন নাম্বার অফ আননোনস, তখন আমরা পাবো মেনি সলিউশনস। দ্যাট মিন্স ইনকনসিস্টেন্টের দুইটা টাইপ শেষ। আর র্যাঙ্ক দুটি পরস্পর অসমান হলে আমরা বলবো ইনকনসিস্টেন্ট এন্ড হ্যাজ নো সলিউশন। এই নিয়ে আমরা অজানা রাশি ল্যামডা মিউ দিয়ে আমরা টেস্ট করে দেখিয়েছি, এবং স্লাইডে এই টাইপের কিছু প্রবলেম তোমাদের জন্য দিয়ে দিব, তোমরা এগুলি সলভ করবে। এই ছিল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা চারটা ডেফিনিশন আলোচনা করার চেষ্টা করেছি। প্রথম হলো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, দেন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তৃতীয়ত ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, চতুর্থত ক্যারেক্টারিস্টিক রুটস। এই সবগুলোর জন্যই আমাদের ম্যাট্রিক্স শুড বি এ স্কয়ার ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কাকে বলে? এ মাইনাস ল্যামডা আই। তাহলে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কাকে বলে? ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুকে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বলে। আর পলিনোমিয়ালটা ইকুয়াল টু 0 ধরলে হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, আর ইকুয়েশনের রুটস গুলিকে বলা হয় ক্যারেক্টারিস্টিক রুটস অথবা আইগেন ভ্যালু। আমি বোর্ডে একটা অঙ্ক দেখিয়েছি সংক্ষিপ্তভাবে, হাউ ইউ ক্যান ক্যালকুলেট আইগেন ভ্যালু। আমাদের আরো একটি ডেফিনিশন বাকি আছে, হুইচ ইজ সেটাকে বলা হয় আইগেন ভেক্টর। আমরা আইগেন ভেক্টরটা আফটার ঈদ আলোচনা করব, সেটা একই রকম একটু ডিফিকাল্ট, সেজন্য আর আজকে করিনি। আশা করি আজকের লেকচারটা তোমরা মনোযোগ দিয়ে শুনে